তো ফ্রেন্ডস, আজকে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের 3 নম্বর ভিডিও মানে তারপরের টপিক থেকেই কন্টিনিউ করব। তো এখানে কি টপিক পড়াবো আগে দেখিয়ে দিই। রিলেশন বিটুইন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি, মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর কি। তো জি অ্যাট আর্থ সারফেস, ডিপেন্ডেন্স অফ ভ্যালু অফ জি, এর মধ্যে 4টে টপিক হবে। আর তারপরে আছে আর্থের রোটেশনের জন্য জি এর ওপর প্রভাব। তারপর কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি আর একটা কোশ্চেন। এই হলো আজকের বিষয়বস্তু। তাও এগোনো যাক। জি অ্যাট আর্থ সারফেস। তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলা আছে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আসলে অ্যাক্সেলারেশন জিনিসটা কি? অ্যাক্সেলারেশন জিনিসটা হয়, অ্যাক্সেলারেশন কি হয়? ফোর্স বাই মাস। তো এবার গ্র্যাভিটি তো এক ধরনের ফোর্স না? গ্র্যাভিটি এক ধরনের ফোর্স, তো ফোর্সটা আমরা তো এখানে গ্র্যাভিটিও বলতে পারি না। গ্র্যাভিটি বলতে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, তো গ্র্যাভিটেশনাল ফোর্সও তো এক ধরনের ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স বাই মাস, এই যে টার্মটা হয় এটাকে আমরা বলতে পারি যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এই যে টার্মটা, এইটাকে আমরা বলবো স্মল জি। এখানে যে ক্যাপিটাল জিটা লিখেছি এটা কনস্ট্যান্টটা, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা। পুরোটা লিখছি না, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা। বেশি খারাপ হয়ে গেল এখানটা একটু। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তো এটা হলো স্মল জি। এটার ইউজ তো অনেক আগে থেকেই করা হচ্ছে, ক্লাস 9 থেকে তো নিশ্চয়ই করছে সবাই। তো গ্র্যাভিটেশনাল ফোর্স বাই মাসকে আমরা জি লিখতে পারি। তো আরেকটা জিনিস এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এইটাকে অ্যাকচুয়ালি আমরা ইন্টেন্সিটিটাকেই বোঝাচ্ছি। ইন্টেন্সিটিটা অ্যাকচুয়ালি এই টার্মটাই। ইন্টেন্সিটি একই ছিল না? ইন্টেন্সিটি কী ছিল? এফ বাই এমই তো ছিল। গ্র্যাভিটেশনাল ফোর্স বাই মাসই তো ছিল না? ইউনিট মাসের জন্য তো ইন্টেন্সিটি বলা হয়। কোনো একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা কাজ করছে, সেটা সেই পয়েন্টে যদি একটা ইউনিট মাস নিয়ে যাওয়া হয়, তাহলে তার উপর যে ফোর্সটা কাজ করবে সেটাই তো সেই পয়েন্টে ইন্টেন্সিটি। তো আই ইজ ইকুয়াল টু এফ বাই এম তো লিখতেই পারি না? তাহলে এবার জিকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স, তার মানে কেমন লিখছি? এফ বাই এম, তাই তো? তো এখানে যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটার ভ্যালুটা বসিয়ে দিই, আমরা কী লিখতাম নর্মালি? জি এম এম বাই ডি স্কোয়ারে তো লিখতাম, তার সঙ্গে একটা বাই এম চলে আসছে। তো এই এমটা যদি কেটে যায়, জি এম বাই ডি স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, এবারে যেটা বলা আছে যে এখানে তো আর জায়গা হচ্ছে না, তো কিছু নিয়ে সরিয়ে দিচ্ছি। বলা আছে জি অ্যাট আর্থ সারফেস। জি অ্যাট আর্থ সারফেস, তার মানে যদি এটা আর্থের সারফেস হয়, কোনো ছবি এঁকে রেখেছি, এই পয়েন্টটাতে জি কত? তো কেন্দ্র থেকে তো আমরা ডিস্টেন্সও নিই না? তো প্রথমেই বলা আছে যে কেন্দ্র থেকে ডিস্টেন্স নিই। কেন্দ্র থেকে ডিস্টেন্স কত হবে? আরই আর্থের রেডিয়াস, ওকে। আর এমই হচ্ছে আর্থের মাস। তাহলে এখানে আমি আর্থ সারফেসে জি, স্মল জি দিয়ে আর্থ সারফেসে ডিনোট করে অ্যাকচুয়ালি। জি ইজ ইকুয়াল টু কী হবে? ক্যাপিটাল জি এম ই বাই আর ই তার স্কোয়ার। তো এইটা তো হলো এর উপরে যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে আর্থের সারফেসের উপর যদি কোনো একটা এম মাসের ভরকে রেখে দিই, তাহলে তার উপর ফোর্স কত লাগবে? এফ ইজ ইকুয়াল টু এম জি না? তখন জি
MEM বাই RE তার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা এবার এই যে টার্মটা আছে, জি এর যে টার্মটা এসেছে, এই টার্মটাকে আমরা আরেকটুখানি ভেঙে নেব, একটু ডেনসিটির আকারে লিখতে চাই। এবার আগের দিনে আমি বলেছিলাম যে ডেনসিটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, মাস বাই ভলিউম না। লেখা একটু অগোছালো হচ্ছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, ওটাই ঠিক আছে। ডেনসিটি রো ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো মাস বাই যদি ভলিউম হয় তাহলে মাসকে লিখতে পারি আর্থের মাস, এমই লিখছি, ভলিউমও আর্থেরই নেব। মাস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রো ইন্টু ভি না, তাহলে রো ইন্টু ভি এর জায়গায় 4/3 পাই ক্যাপিটাল RE তার হোল কিউব। আর্থ তো একটা স্ফিয়ারই না, এটা সম্পর্কে তো ডাউট নেই। আর্থ একটা স্পিয়ার আমরা ধরে নিচ্ছি, জিওড ফিওডের কথা বাদ দিই, আর্থ একটা স্পিয়ার। তো 4/3 পাই RE কিউব, এই ভ্যালুটা যদি এখানে পুট করা হয়, তাহলে টোটাল টার্মটা কি আছে, এটা আসছে না। তো এমনি করে রেখে দেবো। এটা শুধুমাত্র ভেঙে দেখালাম যে রোয়ের টার্মে কী করে আনতে হয়, তাছাড়া এটার পেছনে কোনো রকম উদ্দেশ্য নেই। আর আরেকটা জিনিস আমি এখানে অ্যাডিশনাল লিখে রেখেছি, পড়তেও পারে কেউ নাও পারে, কোনো ব্যাপার না, এটা মুখস্থ করাটা বোর্ডসে লাগবে না, নিটেও খুব একটা লাগে না, শুধু ইনফরমেশান এই জিনিসটা। হ্যাঁ, তো অ্যাভারেজ ডেন্সিটি অফ আর্থের এই টপিকটা, এটা প্রতিবারও ইগনোরও করতে পারো, তেমন কোনো ব্যাপার নয়, আমিও ইগনোরই করতাম। তারপরে ডিপেন্ডেন্স অফ ভ্যালু অফ জি, এবার জি এর ভ্যালু কতভাবে অল্টার হতে পারে সেটা দেখতে হবে। এবার একটা জিনিস, প্রথম টপিক লেখা আছে শেপ অফ আর্থের তো শেপ সব দিকে সমান না, এটা তো সবাই পড়ে আসছে প্রথম থেকে, যে এ তো আমি এখানে ছবি এঁকে রেখেছি, দেখার যদি চেষ্টা করা যায়, এখানে দেখাই যাচ্ছে ক্লিয়ারলি যে আর ইকুইটোরিয়াল যেটা আছে, RE লিখেছি, আর ইকুইটোরিয়াল গ্রেটার দ্যান আর পোলার। তো যেটা পোলার, দুটো পোলের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটা সবসময় কম হয়, সেন্টার থেকে কম দূরত্বে থাকে পোলগুলো, তাহলে অবভিয়াসলি পোলেতে যেটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স হবে সেটা বেশি তো হবে না। পোলেতে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স হবে সেটা যেটা ইকুইটারে হবে তার থেকে তো বেশি হবে। তাহলে যেহেতু আমরা লিখছি যে RE এটা গ্রেটার দ্যান RP, তাহলে আর যেহেতু F ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু R স্কোয়ার, তাহলে জিও প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/R স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ না, GP is greater than GE, এটাই। তারপর কি আছে, এফেক্ট অফ হাইট, মানে সারফেসে দাঁড়িয়ে আছি, সারফেসের থেকে ওপর দিকে গেলে জি এর কী ধরনের পরিবর্তন হচ্ছে। তো পিকচারে যেটা এঁকেছি, পৃথিবীর পয়েন্টটাকে ধরে, পৃথিবীর যে কেন্দ্র তাকে ধরেছি ও পয়েন্ট। তো পৃথিবীর এখানে ব্যাসার্ধ হচ্ছে RE, রেডিয়াস RE, আর পৃথিবীর ওপরে H হাইটে একটা পয়েন্টকে ধরেছি, A নাম দিয়ে দিচ্ছি। তো আমরা এই পয়েন্টটাতে এখানটায় বার করবো যে জি ড্যাশ কত, জি চেঞ্জ হচ্ছে তাই জন্য জি ড্যাশ দিয়েছি, জি ড্যাশ কত। আর
যেটা আমরা সারফেসে ধরছি না, এটাকে জি ধরে নেবো। সারফেসে যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটাকে জি ধরছি, অপরটাকে জি ড্যাশ। এই সারফেসের আকারটাতেই প্রকাশ করার চেষ্টা করব প্রত্যেকবারই। তো ঠিক আছে, এবার যদি নর্মাল ক্যালকুলেশন বলি, এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা লাগে, তেমন কিছু ক্যালকুলেশন তো করতে হয় না, কিন্তু অনেক সময় বোর্ডসের পরীক্ষা দিতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেমন দেয়। তো এটাকে যদি প্রুভ করার চেষ্টা করি, ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু জি এম ই বাই আর ই স্কোয়ার। এটা সারফেসে লিখি, এটা আর্থের সারফেসে তো এটাই লিখি না, কিন্তু ইন্টেন্সিটি যে কোনো পয়েন্টে কি লিখি, জি এম বাই ডি স্কোয়ার, যেখানে ডি কি ডিস্টেন্স। বা আর্থের বাইরে, যেটা আমরা আগের দিনও করে এসেছি, যে একটা সলিড স্পিয়ারের বাইরের যখন কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি বার করবো, তখন সলিড স্পিয়ারটাকে আমরা একটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করতেই পারি। তো এখানে আমরা যদি একটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করি, তাহলে এর বাইরে আই এ পয়েন্টে ইন্টেন্সিটি কী লিখতে পারি, জি এম ই বাই যেটা টোটাল ডিস্টেন্স হবে তার স্কোয়ার। না, টোটাল ডিস্টেন্স কত এখান থেকে এখান পর্যন্ত, আর ই প্লাস এইচ, আর ই প্লাস এইচ তার স্কোয়ার, এটা লেখা যায় না। তো এই টার্মটাকে আমরা আর কি লিখতে পারি, জি এম ই বাই ভেতর থেকে আর ই কমন নিলে আর ই স্কোয়ার 1 প্লাস এইচ বাই আর ই তার হোল স্কোয়ার। নর্মাল ক্যালকুলেশন, ডাউট থাকা উচিত না এখানে। তারপরে এটাকে ফার্দার কে লেখা যায়, জি এম ই আর ই স্কোয়ার, এই টার্মটাকে ওপরে তুলছি, এই যে এই টার্মটা আছে যেটা, এটাকে ওপরের দিকে তুলে দিচ্ছি, 1 প্লাস এইচ বাই আর ই হোল টু দি পাওয়ার -2। বেসিক ম্যাথ, হোল টু দি পাওয়ার -2। এবার একটা কন্ডিশন আসছে, যদি এইচ ভেরি ভেরি লেস দ্যান আর ই হয়, আমরা প্র্যাকটিক্যাল কেসে যতগুলো কথা বলি সেখানে কিন্তু এটাই অ্যাপ্লিকেবল। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর ই, তো সেখানে কী লেখা যায়, ভেরি ভেরি লেস দ্যান আর ই হলে তখন এই টার্মটাকে লেখা যায় জি এম ই, বাইনোমিয়াল চ্যাপ্টারটায় আছে অঙ্কের, এখানটায় লেখা যাচ্ছে না, নিচে লিখি, জি এম ই আর ই স্কোয়ার 1 মাইনাস 2h বাই আর ই। এই যে ওপরে -2টা থাকে, এটা এখানে এসে ইনটু হয়, এটা অমনি করে লেখাটা ঠিক না, মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা হয়, যদি মানে এমনি লিখতে পারি আমরা, যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n থাকে, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার n থাকে, আর যদি এক্স ভেরি ভেরি লেস দ্যান 1 হয়, তাহলে এখান থেকে লেখা যায় 1 প্লাস n ইন্টু এক্স। এই জিনিসটা এখানে করা হয়েছে। তো এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা, ফাইনাল ফর্মুলা হচ্ছে এইটা। একে যদি স্মল জি এর আকারে লিখতে চাই, এই যে বাইরের যে টার্মটা আছে জি এম ই বাই আর ই, এই যে টার্মটা, এই যে টার্মটা, এই টার্মটা তো স্মল জি, তো জি অ্যাট সারফেসের প্রথমে আমি লিখেও রেখেছি না, জি অ্যাট সারফেস, আই না লিখে জি লিখে দিচ্ছি,
জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর ই। এই ফর্মুলাটার ক্ষেত্রে একটা বিশেষ জিনিস যে এই ফর্মুলাটা তখনই ইউজ করা যাবে যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর ই। যদি বলে দেয় কোনো কোশ্চেনে, যদি এমন বলে যে এইচ ইজ ইকুয়াল টু আর ই বাই 4 or আর ই বাই 2, ইভেন আর ই বাই 10 পর্যন্ত 10ও যদি বলে, তাহলেও কিন্তু কম্পেয়ার করা যাচ্ছে এইচকে আর ইর সাথে, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়। এক্ষেত্রে কিন্তু এই যদি এমন কেস থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আর এইটা তখন এইগুলো কিন্তু তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। এটা একটা মানে নজরে রাখার মতো বিষয়। তারপর আছে এফেক্ট অফ ডেপথ। এটা আশা করি ক্লিয়ার, এটার উপর কোনোরকম কনফিউজ হওয়া উচিত না। তো এফেক্ট অফ ডেপথ, গভীরতার জন্য কি প্রভাব আসছে। বাইরে ছিল কোনো ব্যাপার ছিল না, আমরা তো ক্যালকুলেশন করে নিচ্ছিলাম পয়েন্ট মাস হিসাবে, কিন্তু ভেতরে থাকলেও সলিড স্পিডের ভেতরে কী হয় সেটাও আগের দিন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আগের দিন যেটা প্রুফ করা হয়েছিল যে ভেতরের পয়েন্টের কোনো রকম সলিড স্ফিয়ারের ভেতরের কোনো একটা পয়েন্টের জন্য, এ পয়েন্ট ধরছি, তো এ পয়েন্টের জন্য সেই পয়েন্টে ইন্টেন্সিটির একটা ফর্মুলা তো বলেই দেওয়া হয়েছিল না, আগের দিনে প্রুফ করে দিয়েছিলাম। তো এই পয়েন্টে যেটা ইন্টেন্সিটি হয় তার যেটা ফর্মুলা হয় সেটা হয় জি এম, এখানে যেহেতু আর্থ বলেছি তো এমই বাই আর ই তার হোল কিউব ইন্টু এই যে ডিস্টেন্সটা থাকে এ থেকে সেন্টারের যে ডিস্টেন্সটা, এ থেকে সেন্টারের যে ডিস্টেন্সটা সেইটা। এবার এখানে সেন্টারের ডিস্টেন্সটা আমি দেখিয়ে দিই, ডেপথ বলে দিয়েছি যখন, তখন এটা হচ্ছে ডি গভীরতাতে আছে, ডি গভীরতা, সারফেস থেকে ডি নিচে আছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাও সারফেস থেকে ডি দূরত্ব নিচে আছে। যে কোনো ইউনিট হতে পারে, কোনো ইউনিটের কথা না, জেনারেল কথা। ডি গভীরতাতে আছে এই পয়েন্টটা। তো তাহলে সেন্টার থেকে এই পয়েন্টের যেটা ডিস্টেন্স হবে সেটা হবে আর ই মাইনাস ডি। লিখে দিচ্ছি, আই এ ইজ ইকুয়াল টু জি এম ই আর ই কিউব আর ই মাইনাস ডি। ঠিক আছে, তো এখান থেকে কী লেখা যেতে পারে, জি এম ই বাই আর ই তার হোল কিউব, ভেতর থেকে আর ই টার্মটাকে কমন নেওয়া হচ্ছে, থেকে যদি আর ইকে কমন নিয়ে নিই তাহলে ভেতরে পড়ে থাকলো 1 মাইনাস ডি বাই আর ই। আর ই, এখানে একটা আর ই, এখানে একটা আর ই কাটবে, জি এম ই বাই আর ই স্কোয়ার 1 মাইনাস ডি বাই আর ই। এই যে টার্মটা আবার জি চলে এসেছে, বাইরে জি চলে এসেছে আবার, জি অ্যাট সারফেস টু 1 মাইনাস ডি বাই আর ই, এটাই ফাইনাল। এবার এখানের ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্রক্সিমেশন ইউজ করিনি। আগেরটায় যেমন বলা ছিল যে এইচ লেস দ্যান ভেরি ভেরি লেস দ্যান আর ই হতে হবে, কম্প্যারেবল হওয়া যাবে না, এখানে কিন্তু সেই ধরনের কোনো কথা লেখা নেই। তাহলে এই ফর্মুলাটা অলওয়েজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, নেক্সট পার্ট, এফেক্ট অফ রোটেশন অফ আর্থ। আমি আর্থের সারফেসে নেবো এই পয়েন্টটা, দেখানোর চেষ্টা করছি আমি এই পয়েন্টটা, এরও নাম আমি কি দেবো, এ। ঠিক আছে, এই পয়েন্টটাতে আর্থ তো ঘুরছে,
আর্থের রোটেশনের জন্য এই পয়েন্টটাতে জি এর ওপর কী প্রভাব আসছে সেটা একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। এবার আমরা দেখি যে আর্থ সারফেস, যদি এটা আর্থ সারফেস হয় তাহলে এর ওপরে ফোর্স কোন দিকে কাজ করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে। অ্যাকচুয়ালি সারফেসের বলতে হয় সারফেসের পারপেন্ডিকুলার নিচের দিকে, সারফেসের পারপেন্ডিকুলার নিচের দিকে কাজ করবে। তো এই পয়েন্টটার ক্ষেত্রেও গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? এমজি। এই পয়েন্টে যদি কোনো একটা এম মাসের বস্তু থাকে, এম মাসের বস্তু আছে, এমনি করে লিখলে হবে না। এর উপরে যদি একটা এম মাসের বস্তু থাকে, আমি ধরে নিতে বলছি এম মাসের একটা বস্তু আছে এই পয়েন্টে, এই পয়েন্টে, তাহলে এর উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? এমজি। কোন দিকে কাজ করবে? সেন্টার বরাবর, সেন্টার বরাবর। তাহলে এই পয়েন্ট সেন্টার বরাবর কাজ করে, সেন্টারের দিকে কাজ করবে এমজি। তাও এবারে এমজি সেন্টারের দিকে কাজ করছে। এবার এই পয়েন্টে তো এবার আর্থ ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে। তো এই পয়েন্টে তো একটা, এই পয়েন্টের রেসপেক্টে যদি আমরা কথা বলি, এই পয়েন্টের রেসপেক্টে মানে কেউ যদি এই পয়েন্টে যে দাঁড়িয়ে যায় তাহলে সে যেটা ফিল করবে, এই পয়েন্টের রেসপেক্টে যদি কথা বলি তাহলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। কোনো একটা পয়েন্টকে যদি আমরা রেফারেন্স ফ্রেম নিই তাহলে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যাপার আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। তাহলে এখানে যদি এম মাসের ভরটা থাকে তাহলে তার উপর সেন্ট্রিফিউগাল ফোর্স কত আসবে? এম ওমেগা স্কোয়ার স্মল আর। এবার এই স্মল আরটা কোনটা? স্মল আরটা হলো এই যে বৃত্তটা দেখা যাচ্ছে ডটেড, এই যে বৃত্তটা আমি এঁকেছি এই পয়েন্টটাকে ঘিরে, তার যেটা রেডিয়াস সেটা হলো তো স্মল আর, এম ওমেগা স্কোয়ার আর। এবার এমজি এইদিকে কাজ করছে, তার মানে তাহলে এই এমজির কোন, এবার এম ওমেগা স্কোয়ার আর এর একটা কম্পোনেন্ট তো এইদিকেও থাকবে না, আর একটা কম্পোনেন্ট এইদিকে থাকবে, কিন্তু সেটাকে আমরা নিচ্ছি না। এমজির অপোজিটে তো একটা কম্পোনেন্ট থাকবে, তো সেইটার এখন কাজ। এবার এখানে চলে আসো, ল্যাটিটিউড ল্যামডা, অ্যাঙ্গেল অফ ল্যাটিটিউড ল্যামডা। এই যে এ পয়েন্টটা আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড সম্পর্কে আমি আর কি বলবো, এ পয়েন্টটা আছে, এই পয়েন্টটা সেন্টারের সঙ্গে আর এই যে নিরক্ষরেখা আছে এখানে তার সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি ল্যামডা হয় তাহলে এইখানের যে অ্যাঙ্গেলটা আছে এটাও তো ল্যামডা। তাহলে এই যে কম্পোনেন্টটা আছে এম ওমেগার স্কোয়ার আর কস ল্যামডা, তাই তো। এবার স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে একটা সম্পর্ক চাই। এই যে এমজি যে লাইনটা বরাবর কাজ করছে ব্ল্যাক কালারের, এ পয়েন্ট থেকে সেন্টার পর্যন্ত, সেটা তো আরই, তাই তো। তাহলে এখান থেকে যদি আমরা জিওমেট্রি লাগাই, এই ত্রিভুজটাকে ধরে, এই ত্রিভুজটাকে যেটাকে আমি এখন মার্কিং করার চেষ্টা করছি, এই ত্রিভুজটাকে ধরতে হবে। এখানে যদি জিওমেট্রি লাগাই তাহলে দেখতে পারবো কস ল্যামডা, এই কোণটা ল্যামডা মানে তো এই কোণটা 90 ডিগ্রি মাইনাস ল্যামডা না, তো এইসব দেখে করা যাবে। কস ল্যামডা ইজ ইকুয়াল টু, পুরোটা দেখাচ্ছে না অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাহলে কস ল্যামডা ইজ ইকুয়াল টু লিখতে পারি আর বাই ক্যাপিটাল আরই। তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু আরই কস ল্যামডা, এটা লাগবে, পরে পুট করছি। তাহলে টোটাল এফেক্টিভ ফোর্স কত হলো পয়েন্টের ওপরে, এফেক্টিভ গ্র্যাভিটেশনাল ফোর্স কত হচ্ছে, এফ দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে এমজি
মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, তাই তো? তাহলে এফেক্টিভ জি এফেক্টিভ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে পুট হবে, এম ওমেগা স্কোয়ার আর ই কস স্কোয়ার ল্যামডা। এমগুলো সব কেটে যাবে, জি ইফেক্টিভ ইজ ইকুয়াল টু জি মাইনাস এম ওমেগা স্কোয়ার, সরি এম থাকবে না আর, ওমেগা স্কোয়ার আর ই কস স্কোয়ার ল্যামডা। এই হচ্ছে ফর্মুলা। ইজি, প্রুফ ইগনোর করতেই পারে কেউ, কিন্তু বোর্ডে আসতে পারে, তো করে নেয় ভালো। তেমন কিছু নাই হতো প্রুফ। তো এটা হলো ফর্মুলা। এবার এর কিছু কেস হয়, তো এই ল্যামডাটাকে ইউজ করে আমরা কিছু কেস করতে পারি। তাহলে যদি আমি লিখি যে অ্যাট POLES পোলস, যদি আমরা পোলের কথা বলি, তখন এই ল্যামডাটা যদি পোলের কোনো একটা পয়েন্ট হয়, পোলে যেই পয়েন্ট এখানে পোল, তখন ল্যামডা কত ডিগ্রি হয়ে যাবে? 90 না? অ্যাট পোল ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ল্যামডা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কস 90-র ভ্যালু কত হয়? কস 90 0 হয়। তখন জি ইফেক্টিভ যেটা থাকবে সেটার ভ্যালু কত হয়ে যাবে? জি। তাহলে কি দেখা যাচ্ছে? কোনো রোটেশনের প্রভাব পোলের ওপরে পড়ে না। পোলের কোনো পয়েন্টে পৃথিবীর রোটেশন যতই করুক পোলের ওপর কোনো রকম প্রভাব পড়বে না। বড় একটা পয়েন্ট আছে এটা নিয়ে। এবার অ্যাট ইকুয়েটর, অ্যাট ইকুয়েটর এখানে ল্যামডা কত হয়? ইকুয়েটর বলতে এইখানের পয়েন্ট, এই যে এই পয়েন্ট, এখানে ল্যামডা কত হবে? 0 না? 0 ডিগ্রি। তাহলে জি ইফেক্টিভ কত হবে? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ই। এইটা এই হলো জিনিস। এরপরে কিছু এর সম্পর্কিত কিছু পয়েন্ট আছে, নোটস এমনি নর্মাল একবার পড়ে রাখা ভালো, সব পড়া পয়েন্ট ইম্পর্টেন্ট নয়। ইফ আর্থ স্টপস টু রোটেট দেন ভ্যালু অফ জি ইনক্রিজ অ্যাট অল দ্য প্লেসেস এক্সেপ্ট অ্যাট পোলস। তো আমি কী বললাম? পোলসের ওপরে তো কোনো প্রভাবই পড়ে না, না? পোলসের জি ইফেক্টিভ কত? স্মল জি। পোলসের ওপর পৃথিবী যতবার ঘুরে নিক বা দাঁড়িয়ে যাক, পোলসের ওপর কোনো রকম এফেক্ট পড়বে না, বাকি জায়গাগুলোর জি ইনক্রিজ হয়ে যাবে। If Earth rotates with an imaginary speed such that the body at equator experience weightlessness, then the duration of the day will be 1.41 hour or 84.6 minutes। 1.41 hour তো মানে তো বোঝা যাচ্ছে যে √2 আওয়ারের কথা বলা হচ্ছে। তো এই জিনিসটা না কোনো রকম শর্ট কোশ্চেনে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। এটা যদি জানা থাকে তো তখন আর ক্যালকুলেশনটা করতে হবে না। আর টাইমের বিশাল অভাব যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তো এই ধরনের জিনিসপত্র জেনে রাখা ভালো। তাই বলে ব্রেনের উপর চাপ নিয়ে রাখতে হবে না, কিন্তু যতটা রাখা যায় ততটা ভালো। বারবার দেখতে থাকলে এমনিই মনে থেকে যাবে। ইফ অ্যাঙ্গুলার স্পিড অফ আর্থ ইনক্রিজেস 17 times
of present value, then body at equator experience weightlessness. এটা তেমন কাজের নয়, মনে রাখলে মনে রাখবে, নাহলে টাকার দরকার নেই, কিন্তু এইটা করতে পারে 2 নম্বরটা, এটা শর্ট কোশ্চেন আসে। নেক্সট তো তারপরে কোশ্চেনটা কি বলেছে যে এ পার্সন গোজ এইচ হাইট ফ্রম দ্য আর্থ সারফেস অ্যান্ড ফাউন্ড দ্যাট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিকাম 1/4 দ্যাট অফ সারফেস। তাহলে সবার প্রথম একটা জিনিস আমরা ধরে নিই যে সারফেসে যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সারফেস অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলো জি, এটা ধরছি, এই পয়েন্টটাই হচ্ছে জি। বাট এখানে নিচের দিকে একটা পয়েন্ট আমি ধরছি এ পয়েন্ট, উপরের দিকে পয়েন্টটাকে দিচ্ছি বি পয়েন্ট। কি বলেছে, সবার প্রথমে কোন দিকে গেছে, উপর দিকে গেছে, দিয়ে ওপরে এসে এই পয়েন্টটাতে কত হয়ে গেছে, g/4। তাহলে তাহলে তারপরে আবার কি বলেছে, ইফ দ্য পার্সন গোজ অ্যাট এইচ ডেপথ, মানে সেম ডেপথেই গেছে ফ্রম সারফেস, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেয়ার। আর একটা জিনিস, এটা ডি লিখে দিয়েছি, এটা ডি নয়, এইচ ইজ ভেরি স্মল, ঠিক আছে। তাহলে এই এ পয়েন্টে জি এ যেটা, সেটা কত, সেটা বার করতে বলেছে। এবারে দুটোই সমান ডিস্টেন্স, এটা এইচ, এটাও এইচ। হাইটের জন্য যেটা আমরা চেঞ্জ ইন গ্র্যাভিটি, চেঞ্জ ইন স্মল জি, হাইটের জন্য যেটা বলেছিলাম সেই ফর্মুলাটা ছিল জি ইন্টু 1 - 2 h/r। এবার সবাই বলবে তাহলে এই ফর্মুলাটা কেন ইউজ হলো, এখানে বলে দেওয়া আছে এইচ ইজ ভেরি স্মল, এটা লেখার মানে হচ্ছে এইচ আর এর সঙ্গে কম্পারেবল নয়। যখন এটা লেখা থাকবে না তখন আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। এবার আমি একটা অন্য প্রসেস দেখানোর জন্য অঙ্কটাকে এইভাবে করছি, জি এইচ ইকুয়াল টু এখানটা কি লিখতে পারি, জি -2h/r ইন্টু জি, GH minus G is equal to -2h/r into G, delta GH is equal to, মানে চেঞ্জ কতটা হচ্ছে সেটা বোঝাতে চাইছি, -2h/r into G। এবার দেখার জিনিস, মাইনাস চিহ্ন আসছে, মাইনাস চিহ্ন মানে কমে যাচ্ছে, যত উপরের দিকে যাচ্ছে হাইটে কমে যাচ্ছে। এবার জি ডেপথের জন্য, ডেপথের যে ফর্মুলাটা করেছিলাম, জি ইন্টু 1 - ডেপথে তো ডি লিখেছিলাম, এখানে যেহেতু সেম হাইটে বলে দেওয়া আছে একদম এইচ লিখে দিচ্ছি, h/r। তাহলে এটাকে যদি তারপরে ভাঙি, সেমই লিখতে পারি, একবারই লিখে দিচ্ছি। এটাকেও যদি আমি সেম টু সেম করি, তাহলে ডেল্টা জি ডি ইকুয়ালস টু h/r ইন্টু জি। এবার এই দুটো ভ্যালুকে ভালো করে দেখ, কি দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি দুটোর সামনে মাইনাস চিহ্ন আছে, তার মানে সারফেস থেকে আমি ওপরে যাই বা সারফেস থেকে নিচে যাই, দু ক্ষেত্রে কিন্তু এফেক্টিভ যে জিটা থাকবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা কমবে। এবার কি দেখা যাচ্ছে, ডেল্টা জি এইচ মানে ওপরে যাওয়ার জন্য যেটা আছে সেটা হচ্ছে 2 ইন্টু ডেল্টা জি ডি। তাহলে এখানে একটা জিনিস বলে রাখি যে স্মল ডিস্টেন্সের ক্ষেত্রে সমান ডিস্টেন্স যদি সারফেস থেকে উপরে যাওয়া হয় এবং সমান ডিস্টেন্স যদি সারফেস থেকে নিচে আসা হয়, তাহলে সারফেস থেকে নিচে আসার সময় যেটা যে হারে চেঞ্জ হবে তার থেকে দ্বিগুণ চেঞ্জ হবে উপরে যাওয়ার সময়, সেম হাইটের বা সেম ডেপথের জন্য।
ঠিক আছে, তো এটা বলার জন্য আমি এমনি করে করছি। তাহলে প্রথমে আমরা কোন পয়েন্টে গিয়েছিলাম? বি পয়েন্টে, সারফেস থেকে বি পয়েন্টে গিয়েছিলাম। তো ওখানে চেঞ্জ ডেল্টা জি বি লিখছি। সেখানে চেঞ্জ কত? বি পয়েন্টে কত হয়েছিল? G/4 না? তাহলে G - G/4, 3/4 G। তারপরে কোথায় যাচ্ছি? সারফেস থেকে এ পয়েন্টে গভীরতায় যাচ্ছি। তো যেহেতু আমি নিচের দিকে যাচ্ছি, ওপরের দিকে যাচ্ছি, এটা চেঞ্জ হয়েছে। তো আমি এখানটায় এই ফর্মুলাটা তো বসাতেই পারি না, যেটা এইমাত্র বার করলাম। যেটা এইচ সেটা হচ্ছে বি, যেটা ডেল্টা জি এইচ সেটা হচ্ছে ডেল্টা জি বি। তাহলে ডেল্টা জি এখান থেকে লিখতে হবে ডেল্টা জি বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা জি এ। তাহলে এখান থেকে ডেল্টা জি এ আসছে 3/8 ইন্টু জি। চেঞ্জ কত হচ্ছে? 3/8 জি। তাহলে জি এফেক্টিভ যেটা আসবে, মানে জি অ্যাট এ, সেটা কত হবে? জি মাইনাস 3/8, সবসময় তো কমে, কখনো তো বেড়ে যেতে পারে না। জি এটা আছে 5/8 জি। এটা হলো উত্তর। এটাকে নর্মাল ফর্মুলা ওয়াইজও করতে পারতাম, কিন্তু যেহেতু এই জিনিসটা বলতে হবে তাই এমন করে করলাম। আর এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে অঙ্কটা একটুখানি এই তারপরে যত করেছি এইটা, এটা মনে মনেই ক্যালকুলেট হয়ে যাবে। শুধু এই জিনিসটা মনে রাখতে হবে, ডেল্টা জি এইচ সেটা ডেল্টা জি ডি এর থেকে ডি এর দ্বিগুণ হয় যদি সমান হাইট হয়, এবং অবশ্যই এখানে একটা বড় কথা যে এইচ ইজ ভেরি স্মল, এই জিনিসটা। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আপাতত থ্যাংক ইউ।